হরমুজ প্রণালীকে তার অপরাধের মানে তার ভূমির অংশ হিসেবে ঘোষণা করতে চান ট্রাম্প, যেটা বলছেন সেখানে তিনি ট্রাম্পকে বলছেন যে ট্রাম্প তুমি নিজের কি মনে করো, হ্যাঁ তুমি নিজের কি মনে করো। এরা এখন আবার নাকি হচ্ছে সে আবার এটা নিয়ে মজা করে। তখন তিনি বলছেন যে কারণ তুমি যদি এরকম কোনো চেষ্টা করো তোমার পা ভাঙিয়ে দেবো। ভালো কথা, আর কোনো কিছু ভাঙতেছে না, খালি পা ভাঙতেছে। ট্রাম্প হরমুজ প্রণালী পর্যন্ত আসে, মনে করেন হরমুজ প্রণালীতে আসলো ট্রাম্প, এসে হচ্ছে সে একটা বিমান নিয়ে অথবা একটা নৌকো নিয়ে আসলো, এসে নামলো, তারপর হচ্ছে ইরান তাকে ধরলো, ধরার পর ইরান পিটে পিটে পা একটা ভেঙে দিল, একটা পা ভেঙে দেওয়ার পর ঠিক আছে তোর ছেড়ে দিচ্ছি, যা আমেরিকা যাই নিজেরা দেখাস। বিষয়টা এরকম কিনা। যা হোক, এখন ট্রাম্প আবার এদিকে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী আমেরিকার অংশ, হরমুজ প্রণালী আমেরিকার অংশ। ট্রাম্প এই ঘোষণাটা দিয়েছে। হরমুজ প্রণালী আমেরিকার অংশ বলতে ট্রাম্প কি বোঝাচ্ছে? সে তার ট্রুথ সোশ্যালে এই পোস্টটা করেছে যে আমেরিকার নতুন ভূখণ্ড হচ্ছে হরমুজ প্রণালী। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আমেরিকার নতুন ভূখণ্ড হচ্ছে হরমুজ প্রণালী, এটার আইনি ভিত্তি কি, এটা নিয়ে তিনি কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। তো একটা প্রশ্ন আপনাদের মাথায় দিয়ে রাখি, তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ করি। সেটা হচ্ছে বিশ্বে বর্তমানে যদি আপনার কাছে প্রশ্ন করা হয় যে সবচাইতে বড় পাগলকে, মানে বিশ্বের যত পাগল আছে এদের মধ্যে সবচাইতে বড় পাগলকে, এই প্রশ্নটা যদি আপনার কাছে করা হয় আপনি কি উত্তর দেবেন? আমাদের আজকের প্রশ্ন এটাই। এই প্রশ্নটা রেখে আমরা আমাদের লাইভটা কন্টিনিউ করছি। তো ট্রাম্প যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণার মানে কি সেটা আসবো। তো ইরান কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তুমি যদি হরমুজ প্রণালী দখল করতে আসো তোমার পা ভেঙে দেবো। যাই হোক, ট্রাম্প হয়তো চিন্তা করছে যে পা ভাঙলে আর কি, আর তো সবকিছু আমার ঠিক থাকবে, তাহলে আমি হরমুজ প্রণালীকে নিজের অংশ হিসেবে আমি ঘোষণা দিয়েই দিই। এটা হতে পারে। জাস্ট হচ্ছে অনেকগুলো খবর একত্রে এক এক করে বলে এসে তারপরে হচ্ছে আমি আজকে বাকি জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, প্রত্যেকটা বিস্তারিত নিয়ে আসবো। মানে ইয়া করার কিছু নেই, সবগুলো আমরা বিস্তারিত নিয়ে আসবো। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটা কথা হচ্ছে, ট্রাম্প গত পরশুদিন বলেছিলেন যে আমি দক্ষিণ কোরিয়াকে বলেছি যে দক্ষিণ কোরিয়া তার আমেরিকার সাথে যে যৌথ মহড়াগুলো করছে, নতুন নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এগুলো চালানো ঠিক না, এগুলো তারা বন্ধ করুক, এগুলোর দরকার নেই। কারণ হচ্ছে এগুলো করতে গেলে আমার বন্ধু উত্তর কোরিয়ার যে কি বলে রাষ্ট্রনেতা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক কিম জং উন, সে অখুশি হয়, তাকে আমি অখুশি করতে পারবো না। তো এরপরে হচ্ছে ট্রাম্প আবার নিজেই একটা পোস্ট শেয়ার করেছেন তার সেই উত্তর কোরিয়ার বন্ধুর সাথে কথোপকথনের একটা কাল্পনিক ভিডিও, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে তার সেই বন্ধুর সাথে, বন্ধু বলতেছে হ্যাঁ ডোনাল্ড ভালো আছো তো, আমরা ঠিক আছি তো, আমাদের মধ্যে সম্পর্ক কেমন যাচ্ছে, এটাও তিনি তার সেই পোস্টে দেখাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি যাচ্ছে। ওদিকে ইয়েমেনে যে পাল্টা আক্রমণ চলছে, কার মধ্যে? ইয়েমেনের সৌদি আরব সমর্থিত বাহিনী এবং ইরান সমর্থিত বাহিনীর মধ্যে। তো ইয়েমেনের সৌদি আরব সমর্থিত বাহিনী সৌদি আরবের সেনাপ্রধানের সাথে, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার পরে ইয়েমেনের বাহিনী নিয়ে বসেছিলেন এবং তিনি বলেছেন যে হুথিদের উপরে আমাদের আক্রমণ আরো বাড়াতে হবে, হুথিদের উপরে ইয়েমেনের আক্রমণ আরো বাড়বে, এটাই মনে করা হচ্ছে। আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে সুদানে প্রায় 2000 কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধা সুদানে লড়াই করছে। সুদানে আপনারা জানেন যে দেশটির দুই পক্ষের মধ্যে লড়াই হচ্ছে, একটা হচ্ছে সরকারি সেনাবাহিনী আর একটা হচ্ছে প্যারামিলিশিয়া বাহিনী। দুটোর মধ্যে লড়াই হচ্ছে। সরকারি সেনাবাহিনীকে বলা হচ্ছে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত বাহিনী, আর প্যারামিলিটারিকে বলা হচ্ছে বিরোধী গোষ্ঠী। এখন এই যে দুই পক্ষের লড়াই, পাল্টা লড়াই চলছে সুদানে, সেটা নিয়ে সুদানের মধ্যে ব্যাপক পরিমাণে দোষ দেওয়া হচ্ছে বিভিন্ন দেশকে। তো এই দোষের একটা তীর যাচ্ছে কার কাছে? সংযুক্ত আরব আমিরাতের কাছে। এটা সুদান না, এটা সুদানে একই ঘটনা, তারপরে সোমালিয়াতে একই ঘটনা, লিবিয়াতে একই ঘটনা, যে সরকারি যে বাহিনীগুলো আছে বা সরকারি যে গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত এইভাবে বিরোধী গোষ্ঠীকে, সশস্ত্র বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছে। এর মাধ্যমে ব্যাপক পরিমাণে ওই সমস্ত জায়গা থেকে স্বর্ণ উত্তোলন করে নিয়ে আসছে, এবং দুবাই হচ্ছে বিশ্বের স্বর্ণ বিক্রির সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, অথচ দুবাইয়ের কোনো স্বর্ণের খনি নাই। যাই হোক, গেল এটা। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো, যেগুলোর মধ্যে ধরুন 60 দিনের আলোচনার সময়সীমা 17ই আগস্ট শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে 18ই আগস্ট। ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল 14 দফার, সেই 14 দফার যুদ্ধবিরতিতে তারা যেই সমস্ত শর্তের যুদ্ধবিরতি করেছিল সেটা ছিল 2 মাসের যুদ্ধবিরতি। সেই 2 মাস শেষ হয়ে গেছে গতকালকে। এখন এই যে নতুন করে যুদ্ধবিরতি বাড়ানো, এটা নিয়ে গতকালকে ট্রাম্পের ব্যাপক
পোস্ট ছিল তিনি গতকালকে বলেছিলেন যে হ্যাঁ, ইরানের সাথে আমাদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ভালোই আলোচনা হবে, এবং এই যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, এটাকে নতুন করে আমরা নবায়ন করব, এরকম অনেকগুলো কথা, অনেকগুলো ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন গতকাল। কিন্তু সেই সময়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, আমরা আসলে আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনায় নাই, এই ধরনের কোনো আলোচনা করছি না। এরপরে আজকে ট্রাম্প বলছেন যে না, ইরানের সাথে আসলে আমাদের কোনো ধরনের আলোচনা নাই, আলোচনার কোনো সম্ভাবনাও নাই, আলোচনার জন্য কোনো ধরনের শিডিউল করাও নাই, সুতরাং আমরা হরমুজ প্রণালীকে পুরোপুরি ব্লক করে রেখেছি। ইরানের দিকে তো হচ্ছে, ইরানের বিরুদ্ধে তো নৌ অবরোধ বজায় রেখেছি, আর হরমুজ প্রণালী পুরোপুরি আমাদের কন্ট্রোলে আছে এবং ওপেন আছে। দেখেন, হরমুজ প্রণালী ওপেন আছে। হরমুজ প্রণালীতে যত কি বলে জলমাইন পুঁতে রাখা হয়েছে, সবগুলো জলমাইন যতগুলো পুঁতে রাখা হয়েছে সবগুলো সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেগুলোকে বিস্ফোরণ করা হয়েছে। সুতরাং এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। ইরানের সাথে আমাদের কোনো আলোচনা নাই। তাহলে কি হলো যে যুদ্ধের কোনো আর মানে নাই, হরমুজ প্রণালী ঝামেলা নাই, ইরানের সাথে আলোচনা নাই, তাহলে আর কি দরকার? কিছুই তো নেই। কিন্তু এই একই ট্রাম্প আবার আজকেই বলছে হরমুজ প্রণালী আমেরিকার অংশ, আমেরিকার ভূমি হরমুজ প্রণালী। আসবো সেই আলোচনায়। দেখেন তারপরে কি হচ্ছে। তো এখন ওদিকে আবার ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছে যে ওমান যদি হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় বাধা দেয় তাহলে ওমানে বোমা ফেলবে। হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় ওমান বাধা দেবে কেন? ওমান ইরানের সাথে একটু আলোচনা করেছিল, 2-4টা কথা বলেছিল যে ঠিক আছে আসো আমরা দুজনে হচ্ছে একত্রে হরমুজ প্রণালীর একটা কন্ট্রোল নিই। ইরান ওমানকে বলেছিল যে তোমার এই দিক থেকে যে জাহাজগুলো যাবে, দেখো জাহাজ থেকে কিন্তু এই পরিমাণ তুমি টাকা আদায় করতে পারবা, এমনিতেই তো হচ্ছে এই যুদ্ধে তেল ভালো একটা বিক্রি হয় নাই, তাহলে এটা কিন্তু করতে পারবে। ওমানও একটু মানে কি বলে লোভে যে ঠিক আছে আমি ইরানের সাথে করি, কিন্তু আমেরিকার যে খবর আছে, তুমি আমার বলো তুমি যদি ইরানের সাথে এগুলো করো তাহলে দরকার হলে তোমার উপর বোমা ফেলবো। বুঝতে পারছেন? তাই এই যে বন্ধু, আমেরিকার বন্ধু, ইসরায়েলের একই রকম বন্ধু। কি বন্ধু? হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি তার স্বার্থে আসবেন, না, সে আপনাকে শত্রুর চাইতে বেশি শাস্তি বা সাজা দিতে পারে। এদিকে হরমুজ দিয়ে মূলত আসলে কোনো ধরনের জাহাজ বাস্তবে যাচ্ছে না, পুরোপুরি স্থবির। ইরান এটা বলেছে যে হরমুজ প্রণালী কোনো জাহাজ যাচ্ছে না, বাস্তবতাও তাই। কিন্তু ট্রাম্পের কথা হচ্ছে হরমুজ প্রণালী খোলা, সেখানে দিয়ে জাহাজ যাচ্ছে, সেখানে কোনো মাইন নেই, সব মাইন আমরা উঠে ফেলেছি, হরমুজ প্রণালী আমাদের কন্ট্রোলে আছে, হরমুজ প্রণালী আমেরিকার অংশ। আবার বিশ্বে এই যে তেলের মজুদ, এই তেলের মজুদ ভেঙে যাচ্ছে, আসলে বিভিন্ন দেশ তেলের সংকটে ভুগছে। এরপরে হচ্ছে আইইএ বলছে যে হরমুজ বন্ধ থাকায় বৈশ্বিক অর্থনীতিতে এই যে ডিমান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ চাহিদা ধ্বংসের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে যেটা হচ্ছে ইরানের তেল রপ্তানি, ইরানের না শুধুমাত্র, এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরান, কাতার এদের তেল রপ্তানি মোটামুটি বন্ধই আছে বলা যায়। কুয়েত, তারপরে হচ্ছে ইরাক, এদের অনেক অংশেই তেল রপ্তানি বন্ধ আছে। এটা একটা সমস্যা। আমেরিকার দিক থেকে চিন্তা করলে যে ইরানের তেল রপ্তানি বন্ধের কারণে ইরান যে সামরিকভাবে বিভিন্ন জিনিস কিনে তারপরে হচ্ছে তার সামরিক পুনর্গঠন, সেটার ক্ষমতা সীমিত হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার কথা। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে চলে তাহলে ইরান নতুন করে তার এই যে প্রক্সি সংগঠনগুলো আছে, একদিকে হুথিরা, অন্যদিকে হিজবুল্লাহ, এরপরে ইরাকে থাকা ইরানপন্থী বিভিন্ন ধরনের মিলিশিয়া বাহিনী, তাদেরকে সে শক্তিশালী করতে পারবে, সুসংগঠিত করতে পারবে, নতুন করে আবার তার যে অস্ত্রের মজুদ সেটাকে সে নতুন করে বাড়িয়ে তারপরে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে। এটা অবশ্য বলছে ইসরায়েলের কথা হচ্ছে যে না, ইরানকে কোনো ধরনের সময় সুযোগ দেওয়ারই সুযোগ নেই। আবার ওদিকে গাজায় বোর্ড অফ পিস এবং হামাসকে নিরস্ত্র করা, এই গাজায় যে হামাসকে নিরস্ত্র করা অথবা গাজায় ইসরায়েলকে নিরস্ত্র করা, এ নিয়ে আসলে একটা তর্ক চলছে। তর্কটা হচ্ছে এরকম যে ডিম আগে না মুরগি আগে। বুঝতে পারছেন? মানে গাজায় যে তর্কটা চলছে সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে। এর কারণ হচ্ছে হামাস বলছে আগে ইসরায়েলকে অস্ত্র ছাড়তে হবে, আর ইসরায়েল বলছে আগে হামাসকে অস্ত্র ছাড়তে হবে। এখন হামাস যদি আগে অস্ত্র ছাড়ে, ইসরায়েল কোনো শর্ত মানবে না, এটা বাস্তব। ইসরায়েলের কথা হচ্ছে আমার বিরুদ্ধে যারা যারা লড়াই করতেছে সবাইকে নিরস্ত্র করতে হবে। এই নিরস্ত্র করলে কি হবে? তারপর হচ্ছে আমি এদেরকে কচু কাটা করবো। তার কথা হচ্ছে হামাসকে নিরস্ত্র করতে হবে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, ইরানকে নিরস্ত্র করতে হবে, তারপরে হচ্ছে হুথিদেরকে নিরস্ত্র করতে হবে। এরপরে এই ইরানের পরে, হ্যাঁ, এই ঘটনার পরে কে আসবে তাকেও নিরস্ত্র করতে হবে। ওই ঘটনার পরে কে আসবে, মানে ইসরায়েলের টার্গেটে কে আসবে? দেখেন, ইসরায়েলের নেতানিয়াহুর একটা নির্বাচনী পোস্টার। এই নির্বাচনী পোস্টারে কি লেখা? এই নির্বাচনী পোস্টারে 3 জন ব্যক্তির ছবি আছে, 4 জন ব্যক্তির ছবি। ইসরায়েলে নির্বাচনী পোস্টার, 4 জন ব্যক্তির মধ্যে বাম দিক থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি, তারপরে হচ্ছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, তারপরে হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতি তাইপ এরদোয়ান, তারপরে হচ্ছে হিজবুল্লাহ নেতা নাইম কাসিম। তো এই 4 জন দিয়ে তারপরে বলছে যে এরা চায়
ইসরায়েল ধ্বংস হোক, এরা চায় ইসরায়েল ধ্বংস হোক, আর আমি এদের বিরুদ্ধেই লড়াই করছি। সুতরাং তুমি কার পক্ষে? আমার পক্ষে না এদের পক্ষে। এটা হচ্ছে নেতানিয়াহুর নির্বাচনী ক্যাম্পেইন। তো কি বলেছিলাম যে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, ইরানকে নিরস্ত্র করা, হামাসকে নিরস্ত্র করা, তারপরে সে কাকে নিরস্ত্র করবে? তারপরে সে নিরস্ত্র করতে চাচ্ছে তুরস্ককে। হ্যাঁ, অনেকে এরকম বলেন, হ্যাঁ তুরস্কের সাথে ইসরায়েলের এই সম্পর্ক সেই সম্পর্ক। দেখেন সে নিজে কি বলে। তো যাই হোক, গেল এটা। এখান থেকে এখন আরেকটু অন্যদিকে যাব, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে নেতানিয়াহুর এই যুদ্ধ নিয়ে যে কঠোর অবস্থান, সেই অবস্থানে তার দেশে তার রাজনৈতিক ভিত্তি তিনিটা কিছুটা সংহত করছে। অর্থাৎ দেখো আমি লড়াই করছি, তারা সবাই ইসরায়েলকে শেষ করে দিতে চাইছে, আর আমি তাদের বিরুদ্ধে লড়াই করছি, আর লড়াই যত চলবে আমি তো তত শক্তিশালী, সেটাই হচ্ছে বা হতে চাইছে, এটা দেখা যাচ্ছে। আর ওদিকে এই অস্ত্র ছাড়া না ছাড়া নিয়ে হামাস এবং হিজবুল্লাহ যে অবস্থান ধরে রাখছে, তাদের কথা হচ্ছে যে না, আমরা যদি এটা ছেড়ে দিই, তুমি আন্তর্জাতিকভাবে বলতেই পারো যে আমি সব ছেড়ে দিই, ওকে আমি ছেড়ে দিতে পারি, আমি ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু আগে তার হচ্ছে অস্ত্র ছাড়তে হবে। সে তো দখলদার, সে তো এখানে এসে হাজার হাজার মানুষকে মারছে, সে তো এখানে এসে হচ্ছে মানুষজনকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, মানুষজনের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তো আগে তাকে অস্ত্র ছাড়তে বলো, আগে তাকে এখান থেকে সরে যেতে বলো। আর আমাকে তো তুমি সবসময় হচ্ছে হাতের কাছে পাচ্ছ, আমি অস্ত্র ছেড়ে দেবো, তাকে সরে যেতে বলো। এখন তার কথা হচ্ছে যে না, আমি আগে সরবো না। এ নিয়ে হামাসের সাথে কিন্তু গতকালকে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনারের আলোচনা হয়েছিল, হামাসের সাথে জারেদ কুশনার আলোচনা করেছিল। আলোচনা করে তারপরে সে ইসরায়েলের সাথে আলোচনা করছে। তারপরে সে বলছে যে না, এইখানে আসলে ওই ইসরায়েল আগে অস্ত্র ছাড়বে না, আগে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, তারপরে ইসরায়েল অস্ত্র ছাড়বে। তাহলে এখানে কি হলো? ওই একই কথা, যে ডিম আগে না মুরগি আগে, এরকম একটা পরিস্থিতি এখানে যাচ্ছে। এরপরে লেবাননের কথা তো বললাম। সিরিয়ায় একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সিরিয়ায় আমেরিকান সমর্থিত যে পিকেকে বা ওয়াইপিজি, পিওয়াইডি, এই যে সশস্ত্র গোষ্ঠীটি ছিল, তারা পুরোপুরি নিজেদেরকে বিলুপ্ত করে সিরিয়ার সরকারের সাথে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছে। এখন এই ঘোষণাটা আসলে মূলত এসেছে তাদের উপরে আমেরিকার সমর্থন না থাকার কারণে। তারা সরকার বিরোধী যে লড়াইগুলো করেছে, তুরস্কের সরকার বিরোধী যে লড়াইগুলো করেছে, এর প্রত্যেকটাতে আমেরিকা এবং ইসরায়েলের সরাসরি সামরিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, কূটনৈতিক সাপোর্ট এবং গোয়েন্দা সাপোর্ট ছিল। তো আমেরিকা যখন এই সাপোর্টগুলো টেনে নিয়েছে, তখন তারা টিকতে পারেনি। ইসরায়েল যদি এখনো পর্যন্ত এই সাপোর্টগুলোকে কন্টিনিউ করছে, জার্মানি এই সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু তারা অদূর ভবিষ্যতে টিকতে পারবে বলে মনে হয় না, অথবা হতে পারে এটা তাদের কৌশলের একটা অংশ। এর মধ্যে তুরস্কের রাষ্ট্রপতি আজকে এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীটির সাথে তুরস্কের সরকারের যে একটা সমঝোতা, যে আমরা আর যুদ্ধ করবো না, একে অপরের বিরুদ্ধে লড়াই করবো না, এবং তুরস্কে এই গত 40 বছর ধরে চলে আসা যেটাকে তুর্কি কুর্দি সংঘাত বলা হয়, কিন্তু এখানে কুর্দিরা সবাই না, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো তুর্কির সেনাবাহিনীর বিরুদ্ধে যে লড়াইটা করছে, এই লড়াই তারা এখানে শেষ করে দিতে চাইছে। এবং সেটার জন্য তুরস্কের সংসদে একটা আইন পাস হয়েছে, যে আইনে তুরস্কের সংসদের প্রায় সবগুলো দল এই আইনের সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে, এবং তুরস্কের রাষ্ট্রপতি আইন পাস করিয়েছে। এখন কুর্দি পিকেকে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা যদি হচ্ছে অস্ত্র ছেড়ে দিয়ে আইনের আশ্রয় নেয়, তাহলে তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে, এরকম একটা অবস্থা আর কি। দেখা যাক এটা যদি হয়, তাহলে দূর ভবিষ্যতে, মানে নিকট অতি ভবিষ্যতে বলা যেতে পারে, নিকট ভবিষ্যতে তুরস্কের পূর্ব অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনীতিতে গতিশীলতা আসবে, এবং দেশের মধ্যে একটা সংহতি বা ঐক্য আসতে পারে, এরকম একটা ঘটনা। আর সিরিয়ার সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছে। রাশিয়ার চুক্তিটা হয়েছে যে সিরিয়ার লাতাকিয়ার হেমেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি, এই দুটোর ভবিষ্যৎ নিয়ে, এই দুটো এখনো পর্যন্ত রাশিয়ার হাতে ছিল, এখন আস্তে আস্তে সিরিয়ার হাতে আসবে এগুলোর কন্ট্রোল। এটা একটা ইতিবাচক, যে সিরিয়ার বর্তমান সরকার গত 2 বছরে এই বিশাল একটা ভঙ্গুর অর্থনীতি, একটা পুরোপুরি মানে ধ্বংসপ্রাপ্ত দেশকে খাদের কিনার থেকে যেভাবে টেনে তুলেছে, এটা আসলে বিশ্বের বিভিন্ন দেশের জন্য হয়তো দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। বিশাল একটা বিশৃঙ্খল পরিস্থিতিকে শক্ত হাতে কঠোরভাবে এখনো পর্যন্ত যে দমন করেছে, একদিকে হচ্ছে বাশার আল আসাদের সমর্থকদের বা বাশার আল আসাদের রেখে যাওয়া যেই সমস্ত যেই সমস্ত শক্তি, সশস্ত্র গোষ্ঠী, গোয়েন্দা শক্তি, সামরিক শক্তি ছিল, তাদের লড়াই, অন্যদিকে ইসরায়েলের লড়াই, এই দুটোকে ট্যাকেল দিয়ে আন্তর্জাতিকভাবে সিরিয়ার বর্তমান সরকারের যে একটা কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা, এটাতে বলা যায় তারা সফল। এখানে আপনার বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, ইরানকে ভেঙে দিয়ে, ইরানকে শেষ করে দিয়ে, ইরানকে দুর্বল করে দিয়ে, ইরানের শক্তিকে দুর্বল করে দিয়ে সিরিয়া এখন পশ্চিমাদের করে বসেছে। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু সিরিয়া নিজের জন্য তাদের এই কৌশলটাই তারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছে। বাংলাদেশে এদিকে বিএনপি সরকারের 6 মাস, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 6 মাস পূর্তিতে বিরোধী দলগুলো সরকারের প্রথম এই 6 মাসকে চরম বিশৃঙ্খল বলে আখ্যা দিয়েছে। আবার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যেও ফারাক নিয়ে সমালোচনা হচ্ছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে নির্বাচনী বৈধতা নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে সরকারের সংস্কারের জন্য বড় একটা ম্যান্ডেট হিসেবে দেখছে। কিন্তু বর্তমানে যে বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতা, আমদানির ব্যয় বৃদ্ধি এবং এই যে ক্ষমতায় আসার সময় যে ব্যাপক একটা অর্থনৈতিক ভাবে ধ্বংস একটা দেশ
তারা পেয়েছে সেটার পুরোপুরি ব্যবস্থাপনা করা বা পুরোপুরি 6 মাসের মধ্যে সেটাকে একটা সচ্ছল জায়গায় নিয়ে আসা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। তারা বলছে যে এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করছি, কিন্তু আসলে বাংলাদেশে তাদের প্রতি জনপ্রিয়তার যে জনপ্রিয়তা ছিল সেটার উপরে বড় ধরনের একটা চাপ বাড়ছে। আর বিরোধী দল যেটা করছে, সরকারের ঘাটতিগুলোকে তুলে ধরে রাজনৈতিক পরিসর ধরে রাখার চেষ্টা করছে। আবার নির্বাচনে বড় ব্যবধানে হারার পর বিরোধী দলগুলো সাংগঠনিক পুনর্গঠন এখনো পর্যন্ত কিন্তু দুর্বল। সুতরাং এই যে সরকারের সমালোচনা করা, সরকার বিরোধী যে সমস্ত জনমত গঠন, সেটাতে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে সফল হতে পারছে না। এর মধ্যে বাংলাদেশে ঢাকায় আজকে চালু হয়েছে পিঙ্ক বাস। এই পিঙ্ক বাস নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন নিয়ে আসবো 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। ভারত পাকিস্তানে উত্তেজনা চলছে কাশ্মীরকে ঘিরে। পাকিস্তান জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে একটা সমাধানের দাবি তুলেছে ভারতীয় দূতাবাস পাকিস্তানি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিরক্তকর, বিভ্রান্তিকর এরকম বলছে। ওদিকে পাকিস্তানে জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছে দেশটির আদালত। ইমরান খান বিশেষ করে তার বোন এবং অন্যান্য ডাক্তারদের নিয়ে গঠিত একটা চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেবেন পরবর্তী শুনানি পর্যন্ত। তার চোখের সমস্যা, তার হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, এবং তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় না, এই ধরনের দাবি ছিল তার পরিবারের পক্ষ থেকে। এ কারণে শেষ পর্যন্ত এসে তার সেই চিকিৎসার ব্যবস্থা করছে বর্তমানে পাকিস্তানের সরকার। ওদিকে আন্তর্জাতিক বাজারে ভারত চীন, অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে ভারত চীনের মধ্যে ব্যাপক পরিমাণে বিতর্ক চলছে। চীন বলছে যে চীন ধীরে ধীরে এই জায়গায় অনুপ্রবেশ করছে। ভারত বলছে হ্যাঁ, চীনের এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর চীন বলছে এই অরুণাচল প্রদেশ আমাদের, আমরা এটাকে যে কোনো ভাবেই হোক ভারতের কাছ থেকে মুক্ত করব। ভারতের এই দখলদারিত্ব আমরা মানি না, এটা অবৈধ দখলদারিত্ব। এ নিয়ে ব্যাপকভাবে চীন এবং ভারতের মধ্যে তর্ক বিতর্ক চলছে। আফগানিস্তানের তালেবান শাসনের 5 বছর নিয়ে গতকালকে ভিডিও দিয়েছিলাম, মানে গতকালকে বলতে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাই ছিল সর্বশেষ ভিডিওটা, ছিল তালেবানের 5 বছর, তালেবান শাসনের 5 বছর। এবং সেটা নিয়ে আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের আমি কি বলে মিশ্র মন্তব্য পেয়েছি এবং ভালো মন্তব্যগুলো পেয়েছি। আপনারা সেই ভিডিওটি আবার দেখতে পারেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাশিয়ার সবচাইতে যে বড় কি বলে এটাকে, সবচাইতে যে বড় অনলাইন মার্কেট, সেটা অনলাইন মার্কেট এবং খুচরা বাজারের যে চেইন শপ, সেটার উপর আক্রমণ করছে। সেটা আসছি। তার আগে সিরিয়ার উপর গত রাতে ইসরায়েল ব্যাপক পরিমাণে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলাটা কেন চালিয়েছে? কারণ সিরিয়া গত 2-3 দিন আগে তার পুরাতন কিছু মিগ বিমানকে ঠিক করে তারপরে সে সেই বিমানগুলোকে উড়িয়েছিল। তো গত রাতে সেই হামলার পরে তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। ওদিকে ইরানকে সাহায্য করতে অস্ত্র এবং ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া, এটা দাবি করছে আমেরিকার গণমাধ্যম। এনবিসি নিউজে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ইরানের অস্ত্র মজুদ কমে যাওয়ার কারণে ক্যাসপিয়ান হ্রদ বা ক্যাসপিয়ান সাগর পথে রাশিয়ার পক্ষ থেকে পাঠানো হচ্ছে এই অস্ত্র এবং গোলাবারুদ। কিন্তু আমেরিকা এই ক্যাসপিয়ান হ্রদে ঢুকতে পারে না। 2018 সালের ক্যাসপিয়ান সাগর কনভেনশন অনুযায়ী এই সাগরের তীরবর্তী নাই, এই সাগরের চারিদিকে নাই এমন কোনো দেশ এখানে কোনো ধরনের খবরদারি করতে পারে না। এজন্য এই ক্যাসপিয়ান হ্রদে আমেরিকা কোনো ধরনের খবরদারি করতে পারে না। যে কারণে গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ইউক্রেন এখানে ইরান থেকে রাশিয়াগামী বা রাশিয়া থেকে ইরানগামী একটা জাহাজে আক্রমণ করেছিল এবং ইউক্রেন বলেছিল যে রাশিয়ায় ইরান থেকে অস্ত্র পাঠানো হচ্ছে। পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এটা নিয়ে কড়া ভাষায় নিন্দা এবং হুমকি দেওয়ার পরে ইউক্রেন বলছে যে না, আমাদের আসলে এই আক্রমণের কখনোই টার্গেট ইরান না, আমাদের টার্গেট হচ্ছে রাশিয়া। এভাবে মোটামুটি তারা একটা করছিল আর কি, যে ভাই আমার ভুল হয়ে গেছে, সরি, এরকম কিছু বলেছিল। ইরান বলেছিল যে তুমি যদি এই যুদ্ধকে বাড়াতে চাও, তুমি জানো যে আমরা এই যুদ্ধ বিভিন্ন দেশে বাড়াতে কোনো সমস্যা মনে করি না। 11টা দেশে আমরা আক্রমণ চালাচ্ছি, দরকার হলে তোমার উপর আমার 2-4টা আক্রমণ আমরা চালাতে পারবো যদি তুমি মনে করো যে হ্যাঁ এই আক্রমণ তুমি কন্টিনিউ করতে চাও। তারপরে ইরান সেটাকে কমিয়ে দিয়েছিল। কিন্তু এখন এই আমেরিকার প্রতিবেদনে বলছে যে রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে এই অস্ত্রগুলো ইরানে আসছে। ওদিকে আরব আমিরাতের ব্যাংক লেনদেনের উপরে নজরদারি বাড়াচ্ছে সৌদি আরব, এরকম একটা খবর করেছে রয়টার্স। সংযুক্ত আরব আমিরাতে ব্যাংক লেনদেনের উপরে আর্থিক নজরদারি এবং এগুলোকে যাচাই বাছাই আরো কড়াকড়ি করেছে সৌদি আরব। এর ফলে গত কয়েক মাসে আমিরাতে পাঠানো অনেক কোম্পানির পেমেন্ট আটকে গেছে বা অর্থ ফেরত এসেছে সৌদি আরব থেকে আমিরাতে পাঠানো। তবে সৌদি কর্তৃপক্ষ আরব আমিরাতের উপর সরাসরি কোনো বিধিনিষেধ আরোপের বিষয়টি অস্বীকার করেছে। তাদের কথা আমরা অর্থ পাচার ও সন্ত্রাসবাদের অর্থায়ন রোধ করতেই ব্যাংকগুলো এই কড়া নজরদারি করছে। এটা বিভিন্ন দেশ কৌশলে এই জিনিসগুলো করে যে আপনি যদি কোনো দেশের উপর মানে সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশন যেতে না চান, যে এখনো পর্যন্ত একটু বন্ধু ভাব আছে, পুরোপুরি শত্রু হয় না, তখন কি করেন? তখন আস্তে করে দেশের ব্যাংকগুলোকে বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার দেশের এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের ধারা অনুযায়ী অমুক দেশে যে সমস্ত টাকা যাবে সবগুলো অ্যাকাউন্টকে তুমি আগে থেকেই চেক করবা। ঠিক এই কাজটাই এখন সৌদি আরব
করতেছে। কিছুক্ষণ আগে আরব আমিরাতের দিকে 2টো মিসাইল নিক্ষেপ করেছে ইরান, এরকম একটা খবর এসেছে এই মুহূর্তে। নীলের উপরে, নীল নদের উপরে বাঁধ দিয়ে নীল নদের পানিকে ব্যবহার করে বড় ধরনের বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার পর ইথিওপিয়ার উপরে আবার নতুন করে হুমকি দিয়েছে মিশর, এবং মিশরের পানি সম্পদ মন্ত্রী বলেছেন নীল নদের পানির উপরে এককভাবে কাউকেই নিয়ন্ত্রণ দেয়া যাবে না। ওদিকে সিরিয়ার তার্তুসে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে, এখনো পর্যন্ত কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এখন এই যে ইরান নিয়ে চুক্তি শেষ, যুদ্ধবিরতির চুক্তি শেষ, নতুন দিন শুরু হলো, নতুন সময় শুরু হলো, এর মধ্যে ট্রাম্প বললেন যে এই দুনিয়া আসো দেখো হরমুজ প্রণালী আমার। এই তো আমাদের আসল কথা ছিল আজকে, যে ট্রাম্প এই জিনিসটা বলছেন। এখন ট্রাম্প এই যে এই দুনিয়া হরমুজ প্রণালী আমার বলছে, এটার আসলে আন্তর্জাতিক আইনি এবং কি বলে লিগ্যাল গুরুত্ব কি, এটা নিয়ে একটু বলি। আরো কিছু দেশের হয়তো আলোচনা আপনারা শুনতে চাইবেন, সেগুলো বলবো। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা বলেন, প্রশ্নগুলো করতে পারেন। তবে আমি এই বিষয়টা নিয়ে একটু 2-4টা কথা না বললেই নয়, সেগুলো বলে তারপরে আসছি। দেখেন, ট্রাম্প এই যে হরমুজ প্রণালী নিয়ে যে কথাগুলো বললেন, এটার আসলে মূল ভিত্তি কি এবং কেন এই কথাগুলো বলেন। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম যে বিশ্বের সবচাইতে বড় পাগল এই মুহূর্তে আপনার কাকে মনে হয়? 99% দর্শক উত্তর দিয়েছেন ট্রাম্প। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আজকে 18ই আগস্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটা মানচিত্র পোস্ট করলেন। ম্যাপে একটা সরু জলপথ গোল করে দাগানো, তার নিচে লেখা নতুন মার্কিন ভূখণ্ড। তার নিচে লেখা কি? নতুন মার্কিন ভূখণ্ড। এখানে তো দেখা যাচ্ছে না? উপরে লেখা নতুন মার্কিন ভূখণ্ড, নিচে লেখা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। আর কোনো ব্যাখ্যা নাই, কোনো আইনি নথি নাই, শুধু একটা ছবি আর 2টা লাইন। এই যে হরমুজ প্রণালী, ইরান আর ওমানের মাঝখানে একটা সমুদ্রপথ, যেখান দিয়ে পৃথিবী প্রায় 4 ভাগের 1 ভাগ তেল যাতায়াত করতো, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো উপকূল নাই, এই প্রণালীর ধারের কাছেও নাই, এটার 100 কিলোমিটারের মধ্যেও নাই, 200 কিলোমিটারের মধ্যেও নাই, 300 কিলোমিটারের মধ্যেও নাই, 400 কিলোমিটারের মধ্যেও নাই, 500 কিলোমিটারের মধ্যেও নাই, 1000 কিলোমিটারের মধ্যেও নাই, 2000 কিলোমিটারের মধ্যেও নাই, সে এসে বলল হরমুজ প্রণালী আমার। প্রশ্ন হলো, একজন মার্কিন প্রেসিডেন্ট কি সত্যি সত্যি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে আরেকটা দেশের সীমানার উপরে একটা আন্তর্জাতিক জলপথকে নিজের দেশের অংশ বানিয়ে ফেলতে পারে? আইন কি বলছে? ইরান কি বলছে? আরব বিশ্ব কি বলছে? বাকি দুনিয়া কি বলছে? আর এই পোস্ট এটা একটা চলমান রক্তক্ষয়ী যুদ্ধকে কোন দিকে ঠেলে দিতে পারে? দেখেন, 2025 সালে ক্ষমতায় আসার পর ইরানের উপরে সর্বোচ্চ চাপ এই নীতি তিনি শুরু করেন। ইরানের উপরে পরমাণু আলোচনা বাদ দেন, তারপরে হচ্ছে নতুন করে আক্রমণ, এই সব কিছু চলে। শান্তি শান্তি বলে সে নিজেকে শান্তির দূত হিসাবে আখ্যায়িত করেছেন। এমনকি তার এই শান্তি শান্তি কথার উপরে ভিত্তি করে বা কথাটাকে ব্যঙ্গ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সৈন্যরা পর্যন্ত তাদের বিমানের উপরে, যুদ্ধ বিমানের উপরে লিখেছে যে 67তম শান্তি। এরকম মানে এতটা ব্যঙ্গ করেছে, এতটা তিনি